আজ 14 সেপ্টেম্বর বুধবার রাত 8টায় অনিমেষ করাচ্ছি রিটার্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঈদ উদযাপনে বিনোদন কেন্দ্রে নগরবাসী, লম্বা ছুটিতে পর্যটন এলাকায় বেড়েছে ভিড়। পুরান ঢাকায় আজও হয়েছে কোরবানি, 48 ঘন্টায় বর্জ্য সরাতে আশাবাদী 2 ডিসিসি। চামড়া কিনে বিপাকে খুচরা ব্যবসায়ীরা, সিন্ডিকেটের কারণে দাম না মেলার অভিযোগ। ঈদে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন নানা বয়সীরা। পার্ক, খোলা জায়গা ও পর্যটন এলাকায় বসেছে জমজমাট আড্ডা। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন নগরবাসী। সকাল থেকেই খোলা শিশু পার্ক, শিশুদের সঙ্গে বড়রাও উঠছেন নানা রাইডে। ট্রেন ও নগরদোলায় ভিড় সবচেয়ে বেশি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে চড়েছেন পছন্দের রাইডে। শিশু পার্কে আসতে ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, গেমসের ব্যবস্থা আছে, এর জন্য বাচ্চা বেশি মজা পাচ্ছে, এজন্য আমরা মজা পাচ্ছি। মিরপুর চিড়িয়াখানাতেও দর্শনার্থীর সংখ্যা অনেক। সারাদিনই মুখর ছিল রাজধানীর অন্যতম আকর্ষণীয় এই বিনোদন কেন্দ্রটি। প্রকৃতি ও পশু পাখির সঙ্গে শিশুর সান্নিধ্য বাড়াতে ঈদ অবসর কাটাচ্ছে রাজধানীবাসী। বন্ধের মধ্যে বাসা তো ভালো লাগে না, তার জন্য বাচ্চা নিয়ে বাসায় থাকার জন্য চিড়িয়াখানা আইসা দেখতে গেলাম। একটু নিজেরও মজা লাগলো, বাচ্চারও মজা লাগলো। বাঘ, হাতি এগুলি সব দেখতে আসছি। সিংহ, সাপ, বাঘ, অনেক কিছু। আমার খুব ভালো লাগছে, তাই সবাইকে ঈদ মুবারক। বাচ্চাদের বিনোদন কেন্দ্র তো নাই বলতেই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঈদে বাচ্চারা এখানে আসে, কিন্তু পরিবেশটা তো একদম খারাপ। আরো ভালো করলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়। ফ্যান্টাসি কিংডমে ঈদ উন্মাদনা খুব বেশি দেখা যায়নি। আশুলিয়ার জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রে ভিড় ততটা চোখে পড়েনি। ঈদের দিন কুরবানির ব্যস্ততা শেষে সিনেমা হলে সময় কাটাতে ছুটেছেন অনেকে। সাকিব পরিমণিদের পর্দায় নতুনভাবে উপস্থিতি দেখতে হলগুলোতেও ভিড় বেড়েছে। সাইদ সালিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের দিন মানুষের আনাগোনা তেমন না থাকলেও আজ থেকে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। টানা কয়েকদিনের ছুটি পাওয়ায় অনেকে এসেছেন পরিবার পরিজন সহ। তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ এলেই কক্সবাজারে নামে পর্যটকের ঢল। সাগর সৈকতের টানে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তারা। টানা ছুটিতে পর্যটকরা মেতেছেন নির্মল বাতাস আর সমুদ্রের দিগন্তজোড়া সৌন্দর্য উপভোগে। সৈকতের লাবণী, কলাতলি, শৈবাল, সুগন্ধা, ইনানি সহ বিভিন্ন পয়েন্টে পর্যটকের ভিড় এখন চোখে পড়ার মতো। অনেকেই এসেছেন পরিবার পরিজন সাথে নিয়ে। অনেক ভালো লাগছে, আর এই পরিবেশটা আসলে ঢাকার সাথে অনেক আলাদা। এই পরিবেশে আসাতে আর এত মানুষ, ঈদের আনন্দ এখানেই মনে হচ্ছে অনেক বড় একটা আনন্দ। পরিবার পরিজন নিয়ে এখানে আসছি। অ্যাকচুয়ালি অন্যান্য সময় খুব একটা সময় ম্যানেজ করতে পারি না, অ্যান্ড এই সময়টা একটা অনেক বড় ছুটি পাওয়া যায়, 6 থেকে 7 দিনের। সো ইটস এ বিগ ক্রাউড অল ওভার। পর্যটন ব্যবসায়ীদের আশা আরও বাড়বে পর্যটকের আনাগোনা। হোটেল মোটেলগুলোতে এরই মধ্যে বুকিংও দিয়েছেন অনেকে। পর্যটকদের জন্য বিশেষ ধরনের কিছু কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিগ স্ক্রিন মুভির আয়োজন করা হয়েছে। তো আশা করি যে আমরা পর্যটকদের জন্য যথেষ্ট পরিমাণ বিনোদনের ব্যবস্থা করেছি। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাতিল করা হয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সব সদস্যের ছুটি। এই কোরবানিতে অনেক পর্যটক যারা সেন্ট মার্টিন যাবে তাদেরকেও আমরা নিরাপত্তা প্রদান করব। আমাদের সাদা পোশাকের পুলিশও কাজ করবে। আর এইবার প্রথমবারের মতো আমরা এই কোরবানির ঈদের সকল ফোর্সের ছুটি বাতিল করা হয়েছে। হোটেল ব্যবসায়ীরা জানান, প্রতি ঈদের ছুটিতে কক্সবাজারে প্রায় 5 লাখ পর্যটকের সমাগম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের বিনোদন কেন্দ্র পর্যটন নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম, সিলেট থেকে আল আজাদ এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি রায়হান কাজেমি। শুরুতেই যাচ্ছি সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি তো এখন আছেন সনি সিনেমা হলের সামনে। ঢাকায় সিনেমা দেখতে কেমন মানুষ জড়ো হয়েছে এবং তারা কি বলছেন? ঈদ বিনোদনের সিনেমা তাদের কতটুকু চাহিদা পূরণ করতে পারছে? হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে রাখি যে ঈদের 3 সপ্তাহ আগ পর্যন্ত কোনো ছবি কিন্তু মুক্তি পায়নি, তেমন একটা ছবি মুক্তি পায়নি। তবে গতকাল ঈদের দিন প্রায় 3টি ছবি সারা দেশে 300 সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এর ভিতরে শুটার 125টি সিনেমা হলে, বসগিরি 97টি সিনেমা হলে এবং রক্ত 70টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি কথা বলেছিলাম শুটার সিনেমার পরিচালকের সাথে, তিনি আমাকে বলেছেন গতকাল তার ছবির হলগুলোতে অনেকটা কম চললেও আজকে প্রতিটি হলে হাউসফুলভাবে তার সিনেমা চলছে। বসগিরি সিনেমার পরিচালকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে তার সিনেমাগুলো রাজধানীর হলগুলোতে হাউসফুলভাবে চললেও কিছুটা দর্শক কম, তবে ঢাকার বাইরে মানুষ থাকায় মানুষ যখন ঢাকায় আবার ঢুকতে শুরু করবে, মানে ঢাকা চলে আসবে, অর্থাৎ শুক্র শনিবারের দিকে দর্শকের সংখ্যা আরও বাড়বে। আর আমি এখন রয়েছি সনি সিনেমা হলে। আমি যদি একটু সিনেমার অবস্থা সম্পর্কে বলি গত 2 দিনে, তাহলে বলতে হয় যে গতকাল কিন্তু সনি সিনেমা হলে দর্শকের সংখ্যা অনেকটাই কম ছিল, তবে আজকের কিন্তু সেই প্রেক্ষাপট একদমই ভিন্ন। দুপুর 12টার শোয়ে এই সনি সিনেমা হলে কিন্তু 1150 আসন রয়েছে। দুপুর 12টার শোয়ে তাদের 850 আসন পূর্ণ হয়েছিল, কিন্তু বিকেল 3টার পরে শোগুলোতে কিন্তু পুরো হাউসফুলভাবে শোগুলো চলছে। এবং আমি সন্ধ্যা 6:30 শোয়ের আগে এখানে এসেছি এবং তখন দর্শকদের সাথে আমি কথা বলেছি। অনেক দর্শককে দেখেছি যে তারা টিকিট না পেয়ে তারা রাত 9টার শো দেখার জন্য অপেক্ষা করছে বাইরে এখন পর্যন্ত। দর্শকদের সাথে আমি কথা বলেছিলাম, দর্শকরা বলছেন যে পিন্টু, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরবো। পিন্টু, আমি একটু সহকর্মী আলাজাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আলাজাদ, আপনি তো সিলেটে আছেন এবং বাংলাদেশের মানুষের কিন্তু পর্যটনের অনেক বড় একটা কেন্দ্র হচ্ছে সিলেট। পাহাড়, চা বাগান সহ অনেক কিছুই দেখতে সেখানে যাচ্ছেন। এবার ঈদে পর্যটনের ভিড় কেমন এবং তাদের জন্য এবার বাড়তি কোনো আকর্ষণ আছে কিনা? কারণ আমরা কিছুদিন আগেও পর্যন্ত দেখেছি যে বিছানাকান্দি এরকম এলাকাগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আলাজাদ, আসলে সিলেটকে পর্যটন ভান্ডার বলা যেতে পারে। সিলেটে যেমনি অনুপম প্রাকৃতিক সৌন্দর্য আছে, তেমনি অনেক ঐতিহাসিক নিদর্শন আছে, এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এছাড়া আরও কিছু স্থাপনা, যে স্থাপনাগুলো মানুষকে নতুন করে আকৃষ্ট করছে। আর সর্বোচ্চ যে সংযোজনটি সেটা হচ্ছে হাওর এলাকা। টাঙ্গাইল হাওর তো অনেক আগেই পর্যটকদের আকৃষ্ট করেছে, আর এখন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে হাওর, হাকালুকি হাওর, সেই হাওরও এবার আমরা খবর পেয়েছি। আমি আমাদের সুনাম মৌলভীবাজার প্রতিনিধির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছি এবার প্রচুর পর্যটক হাকালুকি হাওরে এসছেন। আর অন্যান্য যেসব জায়গা আছে, যেমন আপনি বলেন বিছনাকান্দির কথা বললেন, জাফলং তো আছেই, নতুন আরেকটি জায়গা চিহ্নিত হয়েছে, সেটা হচ্ছে মায়াবন নামে পরিচিত। যে বিছনাকান্দি এলাকা, ওই উপজেলা, ওই গোয়াইনঘাট উপজেলায়। তো যে বিষয়টা আপনি জানতে চান যে পর্যটকদের ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। আমি বিভিন্ন জায়গায় আজকে কথা বলেছি, আমাদের সহকর্মী যারা জেলায় আছেন তাদের সাথে কথা বলছি, এছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রের সাথে যারা এলাকায় যারা আছেন, সাংবাদিক আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের সাথেও আমি কথা বলে তারা সবাই জানিয়েছেন যে প্রচণ্ড ভিড় হয়েছে ওই সব জায়গায়। তবে ঈদে যে ঈদুল ফিতরে অর্থাৎ রোজার ঈদে যে ধরনের ভিড় হয়ে থাকে সেই ভিড় এখনো হয়নি। এর কারণ হচ্ছে কুরবানির ঈদে মানুষ একটু কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। আরো যে 2-3 দিন আছে ছুটি, সেই 2-3 দিনে আরো ভিড় বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তো এবারের যে বিষয়টি আপনি বলেন যে নতুন সংযোজন বা নতুন কিছু, সেটা হচ্ছে এবার হাকালুকি হাওরের কথা বলতে পারি, যে বিশাল হাওর, যে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য আছে মানুষকে আকৃষ্ট করার মতো, যে সৌন্দর্যের প্রতি আমাদের পর্যটকরা, বাইরের পর্যটকরা আকৃষ্ট হয়েছেন বলেই তারা এইসব এলাকায় এসেছেন। আর যে বিষয়, আরও একটি বিষয় হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি। আমরা কথা বলেছিলাম সিলেটের পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, বা অন্যান্য যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে পর্যটকরা যদি নির্বিঘ্নে তারা সময়টা কাটাতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, যে প্রত্যাশা নিয়ে তারা সিলেট অঞ্চলে এসেছেন বা আসছেন, তারা যাতে সেই প্রত্যাশা পূরণ করে ফিরে যেতে পারেন, সেই ব্যাপারে তারা প্রয়োজনীয়। আমরা আবারও আপনার কাছে ফিরবো, আপনাদের সাথেই থাকুন। আমরা যেতে চাই কক্সবাজারে, সেখানে আমাদের পুলিশের কর্মকর্তা রায়হান কাজেমি আছেন। রায়হান সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে নিরাপত্তার বর্তমান যে প্রেক্ষাপট, এটি বিবেচনায় রেখে পর্যটকদের জন্য বাড়তি কি ধরনের ব্যবস্থা আপনারা রাখছেন? আগামীকাল থেকে অনেক বাড়বে। এখন স্থানীয় টুরিস্টের সংখ্যা বেশি, বাইরে যে টুরিস্টরা আছেন, স্থানীয় টুরিস্টের সংখ্যা বেশি, বাইরে যে টুরিস্টরা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন, 15, 16, 17 অনেক চাপ যাবে। তাদের জন্য আমাদের 136 জন ফোর্স কাজ করবে একদম পোশাকে। প্রত্যেকটা পয়েন্ট আমাদের পোশাকে পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে। আমাদের 3টা মোটরসাইকেল, একটা টহল পার্টি আছে, একটা সিভিল টিম কাজ করছে। পাশাপাশি ট্রাফিকের জন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে, এবং শহরের অভ্যন্তরে যেসব জায়গায় টুরিস্টরা যায় সেই জায়গায় জেলা পুলিশের সাথে আমরা সমন্বয় সাধন করছি। র্যাব
এবং হচ্ছে অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কাজ করে যাচ্ছে। র্যাবের 3টে গাড়ি এখন টহলে রয়েছে বিভিন্ন হোটেল মোটেল জন্য। আমরা টুরিস্ট পুলিশের একটা টিমও টহলে রয়েছে। সাধারণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার ফিরছি আপনাদের কাছে ছোট্ট একটি বিরতির পর। যাচ্ছি এডিটর স্পিকে একটি বিরতিতে, আরো খবর নিয়ে ফিরবো একটু পরে। ঈদের বিনোদন কেন্দ্রের খবর নিয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী এবং অতিথিরা, তাদের সঙ্গে আবারও কথা বলছি। নূরে আলম, আপনি তো সকাল থেকে চিড়িয়াখানা সহ বেশ কটি বিনোদন কেন্দ্রে ঘুরেছেন এবং সবশেষ এখন সিনেমা হলের পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। তো সিনেমা হলের আগে আপনি যেসব স্পটে ছিলেন চিড়িয়াখানা সহ অন্যান্য জায়গায়, সেই সব জায়গায় আপনি ঈদ বিনোদনের পর্যটক অথবা যারা ঈদ বিনোদন করতে এসেছেন তাদের অবস্থা কি দেখেছেন? তার আগে একটু জানিয়ে রাখি যে কোরবানি ঈদের দিন কিন্তু মানুষ কোরবানি নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, ফলে কিন্তু বেশি একটা মানুষ বের হয় না, অথবা তার উপরে গতকাল ছিল বৃষ্টি স্নাত দিন, এর ফলে কিন্তু মানুষ কিন্তু বের হতে পারেনি। তবে আজকের কিন্তু সকাল থেকে ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আমি ঘুরেছি এবং দেখেছি যে বিপুল পরিমাণ মানুষের সমাগম। আমি যদি বলি, আমি যখন এমনকি শুধু বিনোদন কেন্দ্রগুলোতেই নয়, আমি যখন রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম তখন আমি দেখতে পেরেছি যে খোলা ট্রাক ভাড়া করে অনেকে গান বাজনা বাজিয়ে কিন্তু উৎসব আনন্দে মেতে উঠছে। এখানে আসার আমি এই সিনেমা হলে আসার আগে গিয়েছিলাম চিড়িয়াখানায়, তার আগে আমি হাতিঝিলে গিয়েছিলাম। হাতিঝিলে কিন্তু আমি দেখেছি যে দুপুরের দিকেও কিন্তু প্রচুর মানুষ, সেই মানুষের সংখ্যা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। তার আগে কিন্তু আমি হাতিঝিলের পরে কিন্তু আমি গিয়েছিলাম চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানায় কিন্তু আজকের এমন অবস্থা ছিল যে পা দেওয়ার মতো জায়গা ছিল না, পুরো চিড়িয়াখানা জুড়ে কিন্তু মানুষের সমাগম ছিল। এবং সেখানে শুধু ঢাকার মানুষই নয়, ঢাকার বাইরে থেকেও দূর দূরান্ত থেকেও মানুষ এখানে এসেছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে কালকের কিন্তু বেসরকারি অনেক অফিসই কিন্তু খোলা, বিশেষ করে ব্যাংকগুলো খোলা, ফলে কিন্তু আজকের শেষ দিন কিন্তু বিনোদন কেন্দ্রে যাওয়ার, এর ফলে অনেক বোঝা গেল যে ঢাকা শহরে মানুষ ভালোই ঘুরে বেরিয়েছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে মানুষ ট্রাকে করে গান বাজনা বাজিয়ে সাউন্ড সিস্টেম নিয়ে বেরিয়েছে, বিষয়টি আজকে আসার সময় আমারও চোখে পড়েছে। আলাজাদ, আপনার কাছে জানতে চাই যে পর্যটনের ভান্ডার হিসেবে সারা দেশের মানুষ যেমন সিলেটে গেছে, সেরকম সিলেটবাসীও তো বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছে, অথবা যারা প্রবাসী লন্ডনে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, তারাও সিলেটে ঈদ উপলক্ষে কেউ কেউ এসেছেন। তাদের বিনোদনটা কিরকম ছিল আজকে? প্রবাসী যারা আসেন তারা খুব অল্প সময়ের জন্য আসেন, কুরবানিটাই তাদের কাছে মুখ্য থাকে। এরপরে তারা তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে মিলিত হওয়া, তাদের বাড়ি ঘরে যাওয়া, দাওয়াত খাওয়া, এগুলো নিয়ে তারা মূলত ব্যস্ত থাকেন। আর কেউ কেউ আছেন ঢাকার সিলেটের বাইরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম কক্সেস বাজার দেওয়ার তারা চেষ্টা করেন, আর ঢাকায়ও কেউ কেউ যান। আমার জানা মতে সিলেট থেকে এইবার বেশ কিছু মানুষ শ্রীমঙ্গল এলাকায় গেছেন বেড়াতে। শ্রীমঙ্গল এলাকা তো আপনিও জানেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বা বিনোদনের অবস্থানে আপনি পুরোপুরি অবহিত আছেন। শ্রীমঙ্গল কিন্তু একটা সুন্দর এলাকা, যেখানে সিলেট এলাকার মানুষ, সিলেট জেলার মানুষ ওইদিকে যান। আর যারা সিলেটের যারা বিত্তবান থাকেন তারা মূলত কক্সবাজার, ঢাকা ওইসব জায়গায় গিয়ে থাকেন। এর বাইরে সিলেটের মানুষ খুব যাওয়া হয় না। সিলেটের মধ্যে যে জায়গাগুলো আছে, যে কথাগুলো আমরা আগে আলোচনা করেছি, সিলেটের রাতারগুল, জাফলং, বিছনাকান্দি, মাধবকুণ্ড বা যে হবিগঞ্জের যেসব জায়গা আছে সেইগুলোতে মূলত তারা যাওয়া আসা করে থাকেন। আর সিলেটের কিন্তু যে আপনারা যে কথাটা শুনলাম, ঢাকার যে অবস্থাটা আমরা শুনলাম, নূরে আলম যে কথাটা বললেন, বিভিন্ন ধরনের যে আনুষ্ঠানিকতা, গান বাজনা, এইগুলো কিন্তু সিলেটে তেমন হয় না। সিলেটের মানুষ অনেকটা নিরই বিভিন্ন সময়টা কাটান, তারা মূলত কুরবানি নিয়ে ব্যস্ত থাকেন। এরপরে যারা সময় পান তারা একটু বাইরে যাওয়ার কথা, যে কথাগুলো আমি উল্লেখ করলাম। তবে সিলেটের মানুষের কক্সবাজারে যেতে চাই। আলাজাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার আছেন রায়হান কাজেমি। রায়হান ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে আপনারা বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন, আপনাদের টহল পুলিশ আছে, র্যাব আছে, কিন্তু সাধারণ মানুষ যারা কক্সবাজারে বেড়াতে গেছে তারা কি এই মেসেজটা পাচ্ছে যে আপনারা যেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চাচ্ছেন তাতে কি তারা অভয় পাচ্ছে? হ্যাঁ, আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের যে মেসেজটুকু তারা সাধারণ জনগণ এবং যারা টুরিস্ট আছে তাদের মাঝে পৌঁছে যাচ্ছে। তারা আমাদের এখানে যারা টুরিস্ট বেড়াতে আসেন তারা সবাই হোটেল মোটেল কটেজে অবস্থান করেন। আমরা এইবার 10,000 লিফলেট বিতরণ করেছি।
প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা রুমের মধ্যে আমাদের নিরাপত্তা নির্দেশনাবলী রয়েছে এবং আমাদের টুরিস্ট পুলিশের নাম্বার, জেলা পুলিশের নাম্বারগুলো দেওয়া আছে। যখনই কোনো টুরিস্ট বিপদে পড়বে তাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে। এছাড়া বিভিন্ন জায়গায় যেসব স্পটের মধ্যে টুরিস্টরা যায় সেসব জায়গায় কিন্তু আমাদের কিন্তু ব্যানার রয়েছে এবং আমাদের অনেক ফেস্টুন রয়েছে। টুরিস্টরা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আমাদেরকে কল করতে পারেন এবং আমাদের একটা বড় একটা ফেসবুক পেজ রয়েছে, টুরিস্ট পুলিশ বাংলাদেশ পেজ, যাতে 1,52,000 মতো ফলোয়ার রয়েছে। ওখানেও অভিযোগ করতে পারেন এবং ওখান থেকেও আমাদের নাম্বারগুলো পান। এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট রয়েছে এবং জেলা প্রশাসনের যে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট এবং আমাদের লিঙ্ক দেওয়া আছে। রায়হান কাজেমি, এইরকম অবস্থায় যখন অনেক সাধারণ মানুষ পর্যটনের জন্য যায় তখন আপনাদের যে লোকবল আছে সেটি কি যথেষ্ট তাদের নিরাপত্তা দেবার জন্য? বিশাল এরিয়া, কক্সবাজার অনেকগুলো স্পট। আমাদের এই 120 কিলোমিটারের বেটের মধ্যে লাবণী, সুগন্ধা, কলাতলী, শাহিন চত্বর, গোবিন্দ চত্বর, চুরিয়ানগর, ঈশ্বরী, ইনানি, কুতুবদিয়া, বাজিগর, মহেশতলা আজাদ মন্দির, মহেশতলা মন্দির, মহেশতলা পানবরজ, রামুর 3-4টা বৌদ্ধ মন্দির, ডুলহাজারা সাফারি পার্ক, টেকনাফ, এই বিশাল এরিয়ার জন্য 136 জন ফোর্স কিন্তু যথেষ্ট নয়। তারপর আমরা চেষ্টা করি যেসব জায়গায় টুরিস্টরা সবচেয়ে বেশি যান, যেখানে বেশি ঘোরাফেরা করেন সেই সব জায়গায় আমরা নিশ্চিত নিরাপত্তা দিতে, এবং যেসব জায়গায় টুরিস্টরা থাকেন এবং গমনাগমন করেন ওখানে আমাদের মোবাইল টিমগুলো এবং যেসব টহল পাঠাচ্ছে সেগুলো রাখার জন্য। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি গতকাল ঈদ এবং আজকের দিন 2 দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রায়হান কাজেমি, আপনাকে ধন্যবাদ। একই সাথে সিলেট থেকে আল আজাদ এবং নূর আলম, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঈদ বিনোদনের খবরাখবর জানানোর জন্য। এডিটর স্পিক এবার যাচ্ছে একটি বিরতিতে, আরো খবর নিয়ে ফিরবে একটু পর। রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনেও কোথাও কোথাও পশু কোরবানি দেওয়া হয়েছে। তারপরও নির্ধারিত 48 ঘন্টায় বর্জ্য অপসারণ আশাবাদী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। ধর্মীয় রীতি মেনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছে নগরবাসী। পাশাপাশি বৃষ্টির দুর্ভোগ ও কষায় সংকটের কারণেও অনেকে কোরবানি দিয়েছেন বুধবার। আর এর আধিক্য ছিল দক্ষিণ ঢাকাতেই। বৃষ্টি ছিল আর কষার অভাব ছিল, এই জন্য আর কি আজকে দেওয়া। ঈদের দিনের সঙ্গে যোগ হয়েছে দ্বিতীয় দিনের বর্জ্য। আর 48 ঘন্টায় বর্জ্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রক্ষায় তৎপর 2 সিটি কর্পোরেশন। এ কাজে নিয়মিতদের সঙ্গে মাঠে নেমেছেন ডিসিসির অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী। আমাদের 70% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমাদের কালকের পর্যন্ত টাইম আছে, কিন্তু কালকের পর্যন্ত লাগবে না। উত্তর ঢাকার মেয়রের দাবি প্রথম 24 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণে এগিয়ে রয়েছেন তারা। গতকাল দুপুর 2টা থেকে আজকে 1টা পর্যন্ত আমরা 1098টি ট্রিপ নিয়েছি আমাদের আমিন বাজারে এবং 4087.57 টন মাল আমরা নিয়ে গেছি। সুতরাং আমি বলতে পারি এখনই যে মোটামুটি শহর পরিষ্কার, তবু সময় আছে কালকে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে। বৃহস্পতিবার বর্জ্য অপসারণ শেষে সংবাদ সম্মেলনে আসবেন 2 সিটি মেয়ররা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাস সুমন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এডিটর স্পিকে। খান মোহাম্মদ বিলাল আপনার কাছে জানতে চাই যে আপনাদের যেই প্রতিশ্রুতি ছিল 48 ঘন্টার মধ্যে আপনারা অপসারণ করতে পারবেন, সে ব্যাপারে আপনারা কতখানি এখনো আশাবাদ প্রকাশ করছেন, কতখানি সফল হয়েছেন আপনারা তাতে? আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে বলেছেন যে 48 ঘন্টার মধ্যেই আমরা কুরবানির উপলক্ষে যে বর্জ্য জেনারেট হয় সেটা আমরা অপসারণ করতে সমর্থ হব। এবং ইতিমধ্যে আমরা আমাদের এলাকায় যে সমস্ত কুরবানির বর্জ্য এসেছে সেটা আমরা ম্যাক্সিমামে অপসারণ করতে সমর্থ হয়েছি। আমরা প্রায় 80% বর্জ্য আমরা অপসারণ করেছি এবং আমাদের সেই পরিমাণ লোকবল যা প্রয়োজন সেটা নিয়োজিত আছে, আমাদের হেভি ইকুইপমেন্ট নিয়োজিত আছে এবং আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। আমাদের প্রত্যেক বিভাগের যারা বিভাগীয় প্রধান আছেন তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি এক একটি ওয়ার্ডে
তারা এখনো মাঠে আছেন। আমাদের সারা দিন ব্যাপী আমরা অফিসে ছিলাম, আমরা এই অফিসে বসে পুরো জিনিসটি মনিটর করেছি এবং আমরা ফিল্ড পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে। আপনারা যোগাযোগ করছেন এবং মনিটর করছেন, তার রেজাল্টটা কি সেটি একটু জানান আমাদেরকে, যে মনিটরিং এ আপনারা কি ফল পাচ্ছেন? সেই রেজাল্টটা আমরা সেটাই বলছি যে আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুরবানি উপলক্ষে প্রায় 20,000 মেট্রিক টন কম বেশি হবে জেনারেট হয় এবং তার মধ্যে আমরা 80% হিসাবে বলতে পারি প্রায় 14,000 মেট্রিক টন থেকে 15,000 মেট্রিক টন ইতিমধ্যে আমরা অপসারণ করেছি এবং আমাদের সামনে আরও সময় রয়েছে। আমরা আশা করি কালকে যে সাংবাদিক সম্মেলন হবে তার অনেক আগেই আমাদের এই যে পরিমাণ বর্জ্য জেনারেট হয়েছে সেটা আমরা অপসারণ করতে সমর্থ হব এবং সেই ধরনের আমাদের প্রস্তুতি রয়েছে। মাঠে আমাদের কাজ চলছে, আমরা এই 48 ঘন্টা শেষ হওয়ার পূর্বেই আমরা এই ঘোষণা দিতে পারবো যে আমাদের সকল কুরবানির বর্জ্য আমরা অপসারণ করতে সমর্থ হয়েছি। খান মোহাম্মদ বিলাল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসার পর আবার আপনার সাথে কথা বলবো। শৈবাল দাস সুমন, চট্টগ্রামের পরিস্থিতি কি? ঢাকার কথা শুনছিলাম আমরা, চট্টগ্রামে বর্জ্য অপসারণে আপনারা কতখানি সফল হয়েছেন এখন পর্যন্ত, কি মনে হচ্ছে? আসসালামু, আপনারা নিশ্চয় জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জননেতা জনাব আলহাজ আজম নাসিরউদ্দিন সাহেব বিকেল 4টার মধ্যে চট্টগ্রামকে দুর্গন্ধহীন এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য চট্টগ্রামের এলাকা সকলকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমাদের সিটি কর্পোরেশন 2000 কর্মী নিরলসভাবে তাদের শ্রমের মাধ্যমে এই চট্টগ্রামকে পরিষ্কারের যে দৃঢ় প্রত্যয় নিয়েছিলেন, আমরা শতভাগ সফল। গতকাল 4টায় আমাদের 80% বর্জ্য আমরা চট্টগ্রাম থেকে নিষ্কাশন করতে সম্মত হয়েছি। সেটি 6টার মধ্যে আমরা শতভাগ আমাদের যে বর্জ্য ছিল সেটি আমরা নিষ্কাশন করেছি। আজকেও ঠিক একইভাবে আমাদের এই চট্টগ্রামে 4টা থেকে 6টার মধ্যে আমাদের সমস্ত বর্জ্য, পশুর যে উচ্ছিষ্ট বর্জ্য ছিল সেই বর্জ্যগুলো আমরা সরিয়ে ফেলতে সম্মত হয়েছি। এই কারণে আমরা 200টি ড্রাম ট্রাকের মাধ্যমে এবং 20টি প্যালোডার এই কাজে নিয়োজিত ছিল। সাথে সাথে ওই কাজগুলো তদারকির জন্য 50 জন সুপারভাইজার সার্বক্ষণিক তদারকি করেছিল। আপনারা এও জানেন 41টি ওয়ার্ডের স্ব কাউন্সিলরদেরকে নিয়ে 10 জন করে আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলাম। সেই স্বেচ্ছাসেবক বাহিনী তা আমাদের এই কাজে সবসময় আন্তরিকতার সাথে সহযোগিতা করেছিল। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি চট্টগ্রাম এখন দুর্গন্ধহীন চট্টগ্রাম সেই আগের পরিচিত সেই চট্টগ্রামে ফিরে এসেছে। শৈবাল দাস সুমন এবং খান মোহাম্মদ বিলাল হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে যাচ্ছে একটি বিরতিতে, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। লোকসান গুণে হতাশ খুচরা চামড়া ব্যবসায়ীরা। পোস্তায় বড় চামড়া 1200 এবং ছোট চামড়া 800 টাকায় কিনছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। তারা বলছেন বাজার দর না জেনে বেশি দামে চামড়া কিনে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। কুমিল্লার চান্দিনা থেকে 289 পিস চামড়া নিয়ে ঢাকায় এসেছেন ক্ষুদ্র ব্যবসায়ী মোতালেব। তার কেনা দাম 12 থেকে 1300 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে 800 থেকে সর্বোচ্চ 1000 টাকায়। তার মতো লোকসান গুনতে হচ্ছে অনেককেই। এনে আইসা পাইতেছি 1000 টাকা 900 টাকা এই ধরনের দর। হ্যাঁ, এখন আমাদের লুস্কান এখানে পাইতেছি মনে করেন 1100 টাকা 1200 টাকা, উপরে গেলে বরঞ্চ বড় গরু হইলে 1250 টাকা। এই 1100 টাকা 1200 টাকা কিনে পড়ছে, এ নামছি আপনার 700-800 টাকা কয়। আড়তদাররা বলছেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই চামড়া ব্যবসায় দক্ষ নন, তাই বাজার পরিস্থিতি বিবেচনা না করে বেশি দামে চামড়া কিনে লোকসানে পড়ছেন তারা নিয়ে আসে না আমাদের উপরে এগুলো চাপ সৃষ্টি করে। ওরা ফুটের হিসাবে জানবে না লবণের কি খরচ, একটা চামড়ার উপরে 400 টাকা 500 টাকা খরচ আছে। সরকার আমাদের কিছু লবণ দিবে বলছিল, কিন্তু আমরা এই আজ পর্যন্ত ওইটার কোনো খবরও পাইনি। তো এখন লবণে আমাদের 400 টাকার মতো
খরচ বাড়ে গেছে। এদিকে লবণের দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। অ্যাবসলিউটলি কৃত্রিম সংকট, এই কৃত্রিম সংকটটার থেকে আমরা পরিত্রাণ চাই। কারণ এটা লবণ লাস্ট ইয়ারে 550 টাকা দামে আমরা পারচেস করেছিলাম, এই ইয়ারে 1400 টাকা এবং লাস্ট নাইটে 2000 টাকা বলে এটা বলাবলি করেছে। গত কয়েক বছরের মতো এবারও চামড়ার দাম নির্ধারণের বিপক্ষে ছিলেন ব্যবসায়ীরা। সরকারের নির্দেশে অবশেষে যৌথভাবে দাম ঠিক করে সংশ্লিষ্ট 3টি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার 2 দিনে 90 লাখ পশুর চামড়া সংগ্রহ করেছে ব্যবসায়ীরা। সময় মতো সংরক্ষণ হওয়ায় এবছর পর্যাপ্ত চামড়া মজুদ হবে বলে মনে করে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। তবে চাহিদার তুলনায় বেশি মজুদ হওয়ায় ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা আড়তদারদের। ঈদের দিন থেকে সারা দেশে কাঁচা চামড়া আসছে রাজধানীর পুরান ঢাকার পোস্তায়। ব্যবসায়ী ও সরকারের উদ্যোগে এবার দ্রুত চামড়া সংরক্ষণ করা গেছে, ফলে 98 ভাগ চামড়া কাজে লাগানো সম্ভব হবে বলে আশা করছে ব্যবসায়ীরা। অন্যান্য বছরের চেয়ে চামড়া পচবেও কম। 20% চামড়াই কিন্তু নষ্ট হয়ে যায় শুধু এই কোরবানির সময় আপনার এই গরমের কারণে এবং সময় মতো লবণ না দেওয়ার কারণে। আমার মনে হচ্ছে এবছর আমরা এটা কমিয়ে প্রায় 2-3% নামিয়ে আনতে পারবো। গত বছরের প্রায় 30 লাখ পশুর চামড়া মজুত রয়েছে, এবার যোগ হলো প্রায় কোটি। বিশ্বব্যাপী চামড়ার চাহিদা কমে যাওয়ায় দুশ্চিন্তায় ট্যানারি ব্যবসায়ীরা। এবার আপনাদের লক্ষ্যমাত্রা কত? এবার আমাদের লক্ষ্যমাত্রা আমরা গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু মিলে আমরা 1 কোটি চামড়া সংগ্রহ করব। এ অবস্থায় চামড়ার বাজার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে সরকারের উদ্যোগ জরুরি মনে করেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিক এবার বিরতি, ফিরছি একটু পর। কোরবানির চামড়া বেচাকেনা নিয়ে জানাতে বগুড়া থেকে হাসিবুর রহমান বিলু এবং নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। শুরুতেই যাচ্ছি হাসিবুর রহমান বিলু আপনার কাছে। হাসিবুর রহমান বিলু, আমরা একটু অভিযোগ শুনতে পেলাম যে খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে তারা যে দামে চামড়াটি কিনেছেন সেটি বিক্রি করতে পারছেন না ন্যায্য দামে, কারণ একটি সিন্ডিকেট এখানে কারসাজি করছে বলে তারা অভিযোগ করছে। আপনার কাছে মাঠ পর্যায়ে থেকে কি মনে হচ্ছে, সিন্ডিকেটের এই অভিযোগটা কি ঠিক নাকি এর বাইরে আরো কিছু আছে? একেবারে বিক্রি করতে পারছে না এমন কথা ঠিক না, বিক্রি তারা করছে, তবে কোনো কোনো ক্ষেত্রে তাদের কোনোটা কোথাও কোথাও লোকসান হচ্ছে। এটার মূল কারণ আপনি জানেন অনিমেষ, যে সরকারের সাথে একটা আলোচনার পরিপ্রেক্ষিতে ট্যানারি মালিক ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু এক ধরনের দাম বেঁধে দিয়েছে ছাগল এবং গরুর জন্য। ঠিক সেই দামে যদি কেউ কিনতো তাহলে হয়তো বা এতটা লোকসান হতো না, কিন্তু আবার বাস্তব অবস্থা কি যে 40 টাকা বা 50 টাকা দরে কোনোভাবেই কিন্তু ঢাকার বাইরে কোথাও গরু ছাগলের চামড়া কেনার সুযোগ নেই। এবং এই বাস্তবতার নিরিখের যদি আপনি বিচার করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যারা বেশি দামে কিনে নিয়ে এসছে তাদের কাছ থেকে কিন্তু বেশি দামে এখানকার পাইকার অথবা যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু কিনতে পারছেন না, কারণ তাদের এই মালামাল সবই যাবেন রাজধানী ঢাকা অথবা এরকম বড় বড় কিছু জায়গায় যেখানে কিন্তু নির্দিষ্ট দামেই তাদেরকে বিক্রি করতে হবে, এটা তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় হয়েছে যে এবার যারা বড় ব্যবসায়ী বিশেষ করে চামড়ার এই অঞ্চলের নাটোর, বগুড়া এবং অন্যান্য এলাকার, তাদের কিন্তু একটা বড় অঙ্কের টাকা আটকে গেছে ঢাকায় ট্যানারি মালিকদের কাছে। এর পেছনে কিন্তু অনেকটাই যুক্তি রয়েছে, দেশের বাইরে আবার চামড়ার চাহিদা কমে গেছে যে কারণে ঢাকার মালিকরাও চামড়া বিক্রি করতে পারছে না, তাদের কাছে আবার বগুড়া বা নাটোর বা এই অঞ্চলের অন্যান্য এলাকার আড়তদাররাও বিক্রি করতে পারছে না। এর পাশাপাশি আরেকটা জিনিস এবার যুক্ত হয়েছে, সেটি হলো লবণের দাম। এর ফলে যেটা হচ্ছে যে যদি কোনো কারণে পাইকার বা আড়তদাররা একটু বেশি দামেও কিনতে চায় চামড়া, ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা সম্ভব হচ্ছে না। হাসিবুর রহমান বিলু, আমি আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি বাপ্পি লাহিড়ীর কাছে, নাটোরে আছেন তিনি। বাপ্পি লাহিড়ী, চামড়া পাচারের একটি আশঙ্কা থাকে বিভিন্ন সময়ে, এবার তার অবস্থা কি, যে আপনাদের ওই এলাকা থেকে ভারতের দিকে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা কতখানি? প্রথমে একটা জিনিস বলে রাখি যে আসলে নাটোর কিন্তু নাটোরের আশপাশে যে একটি বর্ডার আছে সেই বর্ডারটা লালপুর বর্ডার, এবং লালপুর বর্ডার দিয়ে কিন্তু নদীমাতৃক এলাকা হওয়ার কারণে সেই বর্ডার দিয়ে কোনো কিছু পাচার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। নাটোরের বাইরে যেটা যে চাপাই এবং হিলি বর্ডার যেটা আছে সেই বর্ডারে নাটোর থেকে চামড়া নিয়ে যাওয়ার মতো কোনো রকম সম্ভাবনা নাই।
এই বিষয়টা নিয়ে কিন্তু আমি নাটোরের চামড়া ব্যবসায়ী মালিক সমিতিদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছে আসলে নাটোর থেকে চামড়া পাচার হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের যে চামড়ার দাম, সেই চামড়ার দাম এবং নাটোরের চামড়ার দাম প্রায় সমপরিমাণ। আসলে এখানে টাকার পরিমাণের সাথে মিলাতে গেলে দেখা যাচ্ছে ভারতীয় টাকার মূল্য এবং বাংলাদেশি টাকার মূল্য যে পরিমাণ আসে, সেই পরিমাণে খরচের দিক দিয়ে কিন্তু আসলে চামড়া পাচার হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। আর এছাড়াও হাসিবুর রহমান এবং বাপ্পি লাহিড়ী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।